প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে। প্রশাসন কার কথায় ওঠে বসে, পুলিশ কার কথায় চলে, পুলিশ কাকে পিছনে ঘুরবে, কাকে নিরাপত্তা দেবে, এই আসলে বিষয়। সংক্ষেপে যদি বলি, প্রশাসন কার কথায় উঠে বসে। কেন এই কথা আমরা এই বক্তব্য, এই যে বিষয় নির্ধারণ করেছি, সেটি আমরা বলবো। তবে তার আগে এই বিষয় নিয়ে যারা আলোচনা করবেন, তাই অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে রয়েছেন ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব। তারপরে রয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, সুপ্রিম কোর্টের আইনজীবী। শাহজাহান চৌধুরী জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং সাতকানিয়া লোহাগড়া এলাকায় এমপি পদপ্রার্থী, এবং তিনি সাবেক এমপিও। তিনি একদিন আগে চট্টগ্রামে বলেছেন, যে অনুষ্ঠানে জামায়াতের আমির ছিলেন কিন্তু তার বক্তব্যের সময় ছিলেন না, আমি ক্লিয়ার করে নিই। তিনি বলেছেন প্রশাসন তাদের কথায় ওঠা বসা করবে, মানে জামায়াতের কথায়, পুলিশ তাদের পিছনে ঘুরবে। আল্লাহ মনে হয় জামায়াতকে ক্ষমতায় নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তার বক্তব্য আরও আছে, আমরা এই আলোচনার ফাঁকে ফাঁকে সে বক্তব্যগুলো দেখাবো, ভিডিও। তবু বলে নিই, তিনি আরও বলেছেন নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনে যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলাও করবে। তিনি আরও বলেছেন, যেটা আমি বললাম, আমরা একটা ভিডিও একটু দেখে নিই, যে হাঁটবে, চলবে, মামলা করবে, গ্রেপ্তার করবে। শাহজাহান চৌধুরী যেটা বলেছেন, বিশিষ্ট রাজনীতিবিদ, তিনি সেটা বলতে আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা। আমরা এইটুকু দেখেই আলোচনা শুরু করি, কথার ফাঁকে ফাঁকে আমরা আলোচনা চালিয়ে যাব। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনি কি শুরু করবেন না প্রশ্ন করবো? সরাসরি শুনছেন তো বক্তব্য? হ্যাঁ, আমি শুনছি। জি, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। আপনারা যারা এখানে আছেন তাদেরকে সালাম ও শুভেচ্ছা। শাহজাহান চৌধুরী সাহেবের যে বক্তব্য যেখান থেকে শুরু করছেন, তার আগে বোধহয় একটু ছিল ট্যাক্স পেয়ারের টাকায় এই প্রশাসন চলে। সো একটা জিনিস শাহজাহান সাহেবের কথায় পরিষ্কার, যে বাংলাদেশ জামাত ইসলামের কথায় প্রশাসন চলে না। যদি বাংলাদেশ জামাত ইসলামের কথায় আজকে প্রশাসন চলতো, তাহলে উনি এই কথা বলতে পারতেন না যে প্রশাসন আমাদের কথায় উঠতে হবে, বসতে হবে। তবে আমি এই কথাটাকে উনি যে সেন্সেই বলুক, যেভাবে বলছে, এইভাবে বলাটা তার ঠিক হয়নি। আমি আবার পরিষ্কার করে বলতেছি, উনি যেভাবে বলছেন যে আমাদের কথায় উঠবে, বসবে, মামলা দিবে, উনি ভিতরে সহজভাবে বলুক, সরলভাবে বলুক, আর যাই বলুক, উনি রাজনীতিবিদ। এবং উনি রাজনীতিবিদ হিসাবে এই নির্বাচনের আগে তার এই ধরনের কথা জাতি আশা করে না। এবং আমি একজন বাংলাদেশের সিটিজেন হিসাবে আমি মনে করি যে হ্যাঁ, সে হয়তো এটা রূপক অর্থে বলছে যে প্রশাসনকে। কিছুদিন আগে আপনারা হয়তো জানবেন, বাংলাদেশ জামাত ইসলাম একটা কথা বলছিল যে লটারির মাধ্যমে সমস্ত জায়গায় নিয়োগ দিতে হবে। এবং আজকে কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নাই, সারা দেশ চলতেছে বিএনপির আন্ডারে, সমস্ত প্রশাসনের সমস্ত জায়গায় বিএনপির লোক। তাহলে এই কথা যদি লেভেল প্লেয়িং ফিল্ড বলতে হয়, তাহলে একটা নির্দলীয় নিরপেক্ষ একটা জায়গায় যেতে হবে। সেই নির্দলীয় নিরপেক্ষ জায়গায় না গেলে, আজকে আর 2টা মাস আছে ইলেকশানের, যদি ফেব্রুয়ারি মাসে ইলেকশান হয়, তাহলে আপনি তফসিল ঘোষণা করবেন ফার্স্ট উইক অফ ডিসেম্বর, এবং নির্বাচন কমিশন তখন সবাইকে পরিবর্তন করবে। সো সেই মুহূর্তে ওনার এই কথাটা একদিকে যেমন অনাকাঙ্ক্ষিত, আর একদিকে এটা একটা বার্তা যে আসলে জামাত ইসলাম অনেকেই এটা একটা কি বলবো, সারা দেশকে একটা ভ্রান্ত ধারণা দিতে চাচ্ছে জামাত ইসলাম হয়তো দেশ চালাচ্ছে, সেজন্য জামাত ইসলাম ইলেকশন করতে চায় না। যেমন অনেকে বলতেছে জামাত ইসলাম যেহেতু বাটার খাচ্ছে, অতএব ইলেকশন তাদের যাওয়ার বা করার কোনো ইচ্ছা নাই। সো এই মেসেজ থেকে এটা পরিষ্কার যে জামাত ইসলাম প্রশাসন বা কোনো জায়গায় জামাত ইসলামের কন্ট্রোলে নাই। আব্দুল নূর তুষার, আপনার কাছে আসবো, তার সাথে একটা কাউন্টার কোশ্চেন করতে চাই। আপনি বলেছেন যে বিএনপির লোক দেশ চালাচ্ছে, আপনি একটু স্পেসিফিক বলেন। আর সবাই মনে করছে, আবার বলছেন জামাত ইসলাম বাটার খাচ্ছে, তাহলে সবাই আবার এটা মনে করছে কেন? সবাই কি ভুল মনে করছে? আর বিএনপি কোন কোন জায়গাায় দেশের একদম বলে দিচ্ছে আপনাকে। ধরে নেন আমি তো আইন অঙ্গনের লোক, তাহলে আইন অঙ্গন দিয়ে শুরু করি। আমার শ্রদ্ধেয় অ্যাটর্নি জেনারেল মহোদয়, উনি কোন পার্টির আপনারা জানেন।
অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল মহোদয় কোন পার্টির আপনারা জানেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের মধ্যে 90% কোন দলের আপনি জানেন, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলের 95% কোন জেলার জানেন, সমস্ত জেলার পিপি জিপি এপিপি কোন দলের 90% হচ্ছে এই যা যা বললাম সব মোর দেন 90% হচ্ছে বিএনপির। মানে আপনি এপিপিপি পর্যন্ত আসছেন। জি, তো এপিপিপি পর্যন্ত আসলাম, কারণ আমি আইন অঙ্গের মানুষ, আপনি উদাহরণ হিসাবে জানতে চাইলেন, এটা দিলাম। আর দেখেন ইলেকশন কমিশনে ডক্টর মঈন সাহেব বলছিলেন যে কিছুদিন আগে যে ইলেকশন কমিশনের যেসব অফিসার আছে তাদেরকেই প্রিজাইডিং অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হোক। আপনি হয়তো জানেন 2002 সালে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের অনেকের চাকরি চলে গিয়েছিল, অনেককে সাসপেন্ড করে রেখেছিল, তারা কোর্টে মামলা করে তাদের চাকরি ফেরত পেয়েছে, এবং সেই লোকগুলোই আজকে কিন্তু ইলেকশনে এই মানে প্রায় 1700 কর্মচারী যারা বিএনপির সময় সেই সময় কি নিয়োগ পেয়েছিল। সো আমার মনে হয় যে এতটুকুনি যথেষ্ট আপনার উত্তরটা জি দেওয়া জি জি। আমরা আরেকটি ক্লিপ দেখে আব্দুল তুষারের কাছে যাব। এটা যদি দেখতে পারি, পুলিশ আপনার পেছনে হাঁটতে হবে, ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম তা সকালবেলায় জেনে নেবেন এবং আপনাকে প্রোটোকল দেবেন। আছে আমাদের ভিডিওটা দেখতে পারবো? পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে, ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রটোকল দেবে। জি, আব্দুল তুষার, যে বাটার খায় জনগণ মনে করে, কিন্তু আমাদের ব্যারিস্টার সাহেব মনে করে খায় না, সব বিএনপি খায়। আর এই সব বিএনপি খায় এটাও বলিনি, কিন্তু আপনি আবার টুইস্ট করলে হবে না। আপনি উপস্থাপক, যা বলছি সেটাই বলতে হবে। কত পার্সেন্ট খায়? 70%? না, আমি 70-80% এইভাবে না। আপনাকে যে প্রশ্ন করবেন আপনি একটা নিরপেক্ষতা রেখে প্রশ্ন করতে হবে। জামাত কত পার্সেন্ট? আমি আপনাকে আবার না শোনেন, ওই অবস্থায় আমরা নাই। অতএব যা প্রশ্ন করবেন কোন দলকে অ্যাসাসিন করার জন্য আপনি ওখানে নাই, আমি ওখানে নাই। সো বি কেয়ারফুল যখন যে কথা বলবেন। যেমন কোর্টে আমরা এমন কোনো কথা বলতে পারি না যেটা কন্টেম্প অফ কোর্ট হয়। সো আপনিও যখন প্রশ্ন করবেন নিরপেক্ষতা রেখে প্রশ্ন করতে হবে। একটা জিনিস ভুলবেন না, গত 15 বছরের মতো আমরা নাই। সো আপনি জামাত কত পার্সেন্ট খায়, বিএনপি কত পার্সেন্ট খায়, এই ধরনের কোশ্চেন আপনার কাছে মানুষ আশা করে না। আপনাকে নিরপেক্ষ ভূমিকা রেখে আমি যখন বললাম যে দেশ চালাচ্ছে বিএনপি, মানুষের ধারণা কনসেপশন শেষ করতে দেবেন, তারপর আপনি বলবেন। মানুষের কনসেপশন যে শাহজাহান চৌধুরী সাহেব যে কথা বলছে, আমি বলতে চাইছি যেই কথা দিয়ে যে জামাত ইসলাম সম্পর্কে মানুষকে যে ভ্রান্ত ধারণা দেওয়া হয় প্রশাসন জামাত ইসলাম চালাচ্ছে, সেটা সঠিক নয়। নো, আপনি বলেছেন মানুষের ধারণা জামাত বাটার খায়। আমি রিউন্ড করে দেখি, আপনার সমস্যা হচ্ছে মিস্টার ব্যারিস্টার, আপনি আপনার মিস্টার ব্যারিস্টার না, আপনি কথা খুব ভালো বলেন। আপনি যদি চান আমি এখান থেকে শুনেন, কেন উঠে যাবেন? না আমি উঠে যাব, একবার বলেন আপনার কথা আমি রিসিভ করব। না না আপনি রিসিভ করবেন না কেন মিস্টার ব্যারিস্টার? উঠে যাব না মিস্টার ব্যারিস্টার, না মিস্টার উপস্থাপক, আপনাকে একটু ভালো করে কথা বলতে হবে। শুনেন জি, আপনাকেও যেমন কথা বলতে হবে, কথা শুনতে হবে, কথা টুইস্ট করা যাবে না। একটু আগে বলছি আপনি তো টুইস্ট করেন, আমি দেখলাম। কিভাবে টুইস্ট একটু আগেই সরে গেলেন। আপনি বললেন বাটার, মানুষ মনে করে জামাত বাটার খায়, সেখান থেকে সরে গেলেন। আমি আপনাকে কি বললাম? বাটার খায় মানে কি বললাম? মানুষ ভাবে যে জামাত ইসলাম সরকার পরিচালনা করছে, যে বাটার খায়। আপনাকে যদি কথাটা বলতেছি, এটা তো রূপক অর্থে কথাটা, তাই না? রূপক অর্থে, কিন্তু অ্যাকচুয়াল মিনিং তো এইটাই, তাই না? আর আমি আপনার সাথে নিশ্চয় আর্গুমেন্ট করতে আসিনি এখানে। আরে এইটা যদি আপনার যদি শোনেন, আপনি যদি ইয়ার এজেন্ডা নিয়ে থাকেন জামাতের অ্যাসাসিনেট করতে, তাহলে আর আসবেন না আপনার এখানে। লাস্ট এটাই, কোনো সমস্যা নাই ভাই। আর আমার এটা পেশা না, আপনাকে আগে বলে আমার একটা মহান পেশা, আমি সেটা আমি খুব ভালো আছি। কারণ আপনি যেভাবে যদি অ্যাসাসিন করার জন্য নিয়ে আসেন, তাহলে আর কিছু বলার নাই। তাহলে আপনি আরেকটা মহিউদ্দিন হবেন। মানে আমি ঠিক বুঝলাম না, আপনি কি জামায়াতকে রিপ্রেজেন্ট করেন? হ্যাঁ, আমি জামাতকে রিপ্রেজেন্ট করি, এটা আপনি জানেন, সারা দেশের মানুষ জানে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি জামায়াত হিসেবেই আপনাকে প্রশ্ন করি। আমি একজন ব্যারিস্টার হিসেবেই আপনাকে প্রশ্ন করছিলাম। হ্যাঁ, আপনি ব্যারিস্টার হিসেবেই প্রশ্ন করবেন, এবং ব্যারিস্টার কি মানুষ না? সে কাউকে সমর্থন করতে পারে না। না না, আপনি আর্গুমেন্টেটিভ যেটা করতেছি, তাহলে এটা এই অনুষ্ঠানের সৌন্দর্যটা নষ্ট হচ্ছে। আমাদের দুইজন মনে হচ্ছে আপনি একটু সুপরিকল্পিতভাবে একটা পলিটিক্যাল মনে করি না, তারা পলিটিক্স তাদের চিন্তায় থাকবে, কিন্তু তাদের কেউই পলিটিক্যাল যে এটা আমি মনে করি না। এখন আপনি যে দুনিয়া শোনেন, বেগম খালেদা যে কি বলছে, শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ না, এবং দিস ইজ দ্য ট্রুথ। আপনি কি ভোট দেন না? আপনি কোনো দলকে সমর্থন করেন না? অবশ্যই করি। তাহলে আর আমার সৎসাহস আছে, আমি বলতেছি আমি একজন মানুষ, আমি একজন ব্যারিস্টার, আমি জামাত ইসলামকে সমর্থন করি। অন্যায় কি হলো? তাহলে আপনি কিভাবে বললেন যে জামাত ইসলাম হিসাবে আপনাকে প্রশ্ন করবো? কেন আমি ব্যারিস্টার হিসাবে আপনি আমাকে প্রশ্ন করবেন না? আপনাকে আমাকে বলেন যে ব্যারিস্টার হিসাবে কেন প্রশ্ন করবেন না?
অবশ্যই আপনি আমাকে ব্যারিস্টার হিসেবে শোনেন, সুপ্রিম কোর্টের আপনি সিনিয়র আইনজীবী ব্যারিস্টার হিসেবে আমরা আমন্ত্রণ আচ্ছা, জানিয়েছি। ভাই, এবং সেজন্য জামায়াত আপনি- লিডারদের যদি জানেন, আপনি যদি সেটা মনে করেন যে জামায়াত লিডার হিসেবে আমন্ত্রণ আমি তো জানাবো, তাই সেটা তো জানাবো। আপনাকে বলিনি আমন্ত্রণ জানানা, বাট when you ask me my identity, political views, I already No, I said did not ask you any yes, identity. you have done it. No, You have done it. no. আচ্ছা, আমি আপনার সাথে এই আমি বিষয়ে প্রশ্ন তর্ক যাব করছি না, যে- আপনার সাথে তর্ক করতে আসিনি আমি দেশের কথা বলতে আসছি, দেশের মানুষের জন্য বলতে আমি তো আসছি। আপনাকে দেশের হ্যাঁ, কথা তাহলে বলতেই দেশের আসছি। কথাই বলেন, নিশ্চয়ই ফিরে আসেন। আমি তো আপনাকে আপনি দেশের ফিরে কথা আসেন বলতে না, দিয়েছি। ফিরে আসেন। আপনি যা বলেন খারাপ intention নিয়ে তাও খরচ দেশের করছেন কথা, না। আরেকজন যা বলে তাও দেশের কথা, আপনার বিরোধিতা যারা করে তারাও দেশের কথা বলে, আপনি আপনিও যাদের দেশের কথা বলবেন। ইয়েস, আমি সেটাই বুঝতে চাচ্ছি। তাহলে বলেন এখন প্রশ্ন করেন দেশের বিষয়। ডিফারেন্ট ওপিনিয়নে তো উত্তেজিত হওয়ার কিছু নেই। না না, আব্দুল তুষার, উত্তেজিত হওয়া যাচ্ছে না। বিজয় ওপিনিয়নকে সম্মান করতে হবে, কিন্তু ওপিনিয়নটা অবশ্যই ভালোভাবে হতে হবে। আপনি অন্যভাবে যথেষ্ট হতে হবে। সম্মান আমাকে করায়, আমি কিন্তু আপনাকে যখন সম্মান করি, আমরাও আশা করি আপনারা আমাদের আপনি যথেষ্ট আমাকে সম্মান করায়, আমি আপনার প্রতি কৃতজ্ঞতা আমি আপনার প্রকাশ সাথে করছি। কি তথ্য। জি, আব্দুল তুষার, আমি যদি জামায়াত নেতার এই বক্তব্যে যাই, আপনি কি শুরু করবেন পুলিশ পিছনে পেছনে হাঁটবে, প্রোটোকল দেবে, প্রশাসন পিছনে পিছনে ঘুরবে, আল্লাহ মনে হয় আমাদের ক্ষমতায় এবার কবুল করেছেন মনে হচ্ছে তার, একটু আল্লাহর এই বিষয়টা একটু দেখা যাবে? আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন। তুষার, এখান থেকে যদি শুরু করতে পারতেন। না, কি বলবো, উনি যদি এরকম বিশ্বাস করেন যে এটা নির্ধারিত হয়ে গিয়েছে, পূর্ব নির্ধারিত, উনি হয়তো এটা বিশ্বাস করেন, আমি জানি না। তবে এই ধরনের বিশ্বাস আসলে সঠিক নয়। আল্লাহ তাআলা আমাদের অন্তর জানেন, কিন্তু আমরা আল্লাহ তাআলা কি করবেন বা করতে পারেন এটা তো আর আমরা বলতে পারি না, আমাদের পক্ষে এটা সম্ভব না বলা। উনি বলেছেন, নিশ্চয়ই এটার ব্যাখ্যা ওনার কাছে আছে, উনি সেটা মনে করেছেন। আর রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রের কাছে অনুগত থাকবে, কোনো ব্যক্তির কাছে না। উনি এমপি হইল না, আমরা আশা করেছি যে এমপি, মিনিস্টার কিংবা তার চাইতে অধিকতর ক্ষমতাবান ব্যক্তিবর্গ যারা অতীতে ক্ষমতা দেখিয়েছেন এবং যাদের পেছনে সামনে ডাইনে বামে পুলিশ হেঁটেছে, ভবিষ্যতে সেটা হাঁটবে না। আমরা মনে করেছি যে পুলিশ তার দায়িত্ব পালন করবে, সেনাবাহিনী তার দায়িত্ব পালন করবে, আমলাতন্ত্র তার দায়িত্ব পালন করবে, প্রত্যেকে যার যার অবস্থান থেকে রাষ্ট্রের প্রতি তার যতটুকু কর্তব্য সেটা পালন করবেন, কেননা তারা প্রত্যেকেই প্রজাতন্ত্রের কর্মচারী। উনি যদি কালকে নির্বাচিত হন, উনি হবেন প্রজাতন্ত্রের এমপি, এবং সেটা টেম্পোরারি পোস্ট, 5 বছরের জন্য বা কোনো একটি মেয়াদের জন্য তিনি নিযুক্ত হবেন ওই পদে। জনগণ তাকে টেম্পোরারিলি ওই জায়গাটাতে নিবে। তো অতএব যেভাবে তিনি বলেছেন, আমি মনে করি যে সেটা সঠিক নয়, একজন রাজনীতিবিদ হিসেবেও নয়, একজন নাগরিক হিসেবেও নয়। পুলিশ পিছনে হাঁটবে কেন, কি কারণে? ওনার পিছনে হাঁটার দায়িত্ব পুলিশের, নাকি ওনার সামনে হাঁটার দায়িত্ব? পুলিশ যদি প্রয়োজন মনে করে ওনার পাশে হাঁটবে, প্রয়োজন মনে করে সামনে হাঁটবে, প্রয়োজন মনে করে পিছনে হাঁটবে। পুলিশের কাজ নিরাপত্তা দেওয়া, এবং ব্যক্তিগতভাবে ওনার যদি সেই নিরাপত্তার প্রাপ্য হয়ে থাকেন, পুলিশ সেটা দিবে। আর যদি প্রাপ্য না হয়ে থাকেন তাহলে দিবে না। আইনের মধ্যে থেকে উনি যতটুকু চাইতে পারেন ততটুকু চাইবেন, এবং যতটুকু পাইতে পারেন তিনি ততটুকু পাইবেন। হ্যাঁ, কিন্তু ওনার অবস্থাটা হচ্ছে গানের মতো, এই তোমায় আমি পাইতে পারি বাজি, মানে উনি পাইবেন পুলিশে, উনি পাইছেন, উনি সামনেও পাইছেন, পিছনেও পাইছেন। উনি যেভাবে বলবেন, উঠতে বসলে উঠবে, বসতে বললে বসবে। প্রজাতন্ত্রের কর্মচারীকে ব্যক্তিগত কর্মচারী মনে করার যে রেয়াজ, এইটা কিন্তু আসলে এক ধরনের স্বৈরতান্ত্রিক মানসিকতা। শুধুই কি স্বৈরতন্ত্র? এটা স্বৈরতান্ত্রিক মানসিকতা। কারণ স্বৈরতন্ত্র কি করে, মনে করে নিজেই গুরুত্বপূর্ণ, এবং নিজে যা মনে করে সেটাই আইন, উনি যা বলবেন সেটাই হবে। ফলে এই জায়গাতে উনি যেভাবে বক্তব্য দিয়েছেন, এটা রাজনৈতিক বক্তব্য হতে পারে, কিন্তু এটা একটি সঠিক বক্তব্য না। এরপরে আরেকটা জিনিস এখানে লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে যে যদিও বা হয়তো ওনারা নাই, ক্ষমতার সমস্ত জায়গাতে বিএনপি বসে আছে, হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু তাইলে দৈব চয়ন করলে যদি সব জায়গায় বিএনপি বসে থাকে, তাহলে ওনাদের লোক কোত্থেকে আসবে, বা নিরপেক্ষ লোক কোত্থেকে আসবে? ওই লটারি করলেও তো ওই নামই উঠবে যারা আছে। এখন ধরে নেন যে এখন যারা প্রজাতন্ত্রের কর্মচারী আছেন তাদের মধ্যে আওয়ামী লীগ আছে, তাহলে লটারি করলে আওয়ামী লীগ ঢুকে পড়বে, তাহলে লটারি করলে ঢুকে পড়তে পারে। ধরলাম যে আওয়ামী লীগগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে ধরে নেন 20% বা 30%, যদিও মনে করা হয় যে গত 16 বছর আওয়ামী লীগ ছাড়া কেউ নিযুক্ত পায় নাই, তাহলে যাদেরকে এখানে লটারিতে নাম দিতে হবে সব 16 বছরের আগে, মানে এটা যৌক্তিক কথা কিনা? কারণ ধরেই নেওয়া হচ্ছে যে আওয়ামী লীগ সব দলীয়করণ 16 বছরের আগে গেলে তো আবার বিএনপির লোকজন আছে। হ্যাঁ, ধরলাম বিএনপি তো আর দোষর না, বিএনপি তো আন্দোলনের পক্ষ না, সেখানে তো জামায়াতের আপত্তি আছে। না, বিএনপি আর জামাত একসঙ্গে ছিল না, না, তাদের ছিল এখন তো। আপত্তি আছে। তো ওই সময় নিয়োগ যখন পেয়েছে, আমরা ধরে নিলাম একটা পার্সেন্টেজে নিয়োগ হয়েছে, ধরে নিচ্ছে, এগুলো কিন্তু সব ধরে নেওয়া কথা, ধরে নাও। ওই অঙ্কটা হিসাব করলে। ফলে যদি লটারি করেন, তাহলে লটারি করলে কি করতে হবে? এখন লটারি করলে ওইখানে আওয়ামী লীগের লোক বেশি থাকবে, তাহলে আগে আওয়ামী লীগগুলোকে বাদ দিয়ে লটারি করতে হবে, এবং তারপরে যদি লটারি করেন তাহলে কি হবে? তাহলে অনুপাত হিসেবেই লটারি হবে। যদি প্রশাসনে 80% বিএনপির লোক থাকে, তাহলে লটারি তো 80% উঠবে,
বা 70% উঠবে। লটারি তো ওভাবেই হয়। লটারি তো ওইভাবেই হয়। তার মানে লটারি কোনো সঠিক প্রপোজাল না, লটারি একটা ভুল প্রপোজাল ছিল। এরপরে কি করা যেতে পারে? এরপরে হইলো যে ধরে নিলাম লটারি হইলো, লটারি হওয়ার পরে যারা এই নামগুলি উঠলো তাদের মধ্যে তাহলে ওই বিএনপি আর ইয়েতেও থাকবে, বিএনপি আর জামাত ইসলামী তো থাকবে। তাহলে থাকলে পরে তারা মিলে নির্বাচনটা করবেন। কিন্তু যদি তারা মিলে নির্বাচনটা করেন, যদি তাদেরই পছন্দের লোক ওখানে থাকে, তাইলে কি এটা আবার নিরপেক্ষতা হইলো? ওখানে তো এনসিপিরও লোক থাকতে হবে, ওইখানে অন্য যারা পার্টি তাদেরও তো লোক থাকতে হবে। ফলে নিরপেক্ষতার সাথে লটারির কোনো সম্পর্ক নাই। নিরপেক্ষতার সাথে সম্পর্ক হচ্ছে প্রশাসনকে নিরপেক্ষ আচরণ করতে দেওয়া। গণ অধিকার পরিষদও দাবি করতে পারে, গণ অধিকার চাইতে পারে। আর মানে সবারই তো তাহলে থাকতে হবে না, একটু একটু করে, না থাকলে তো নিরপেক্ষতা হলো না। তাহলে এটা হচ্ছে একটা যৌক্তিক সমাধান, কিন্তু এই যৌক্তিক সমাধানে পৌঁছানো সম্ভব না। প্রস্তাব দেওয়া যায়, কিন্তু এই যৌক্তিক সমাধানে পৌঁছানো সম্ভব না যে লটারি করে এটা হবে না। নিরপেক্ষতার জিনিসটা কি? একটু আগেই ব্যারিস্টার সাহেব বলছিলেন যে বহু লোককে নিয়ে আসা হয়েছে যারা আগের লোক, মানে যাদের 1700 লোক, তাই না? প্রায় 1700 লোক। তাহলে এই 1700 লোকের লটারিতে নাম থাকবে না? থাকবে। তাহলে এই 1700 লোককে আনা হইল কিসের ভিত্তিতে? দলীয় পরিচয়ের ভিত্তিতে। উনি তো তাই বলেছেন। তাহলে কি এই সরকার দলীয়করণ করেছে? যে সরকার দলীয়করণ করেছে সেই সরকারকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে? এই প্রশ্নটা উঠবে না? উঠবে তো। হ্যাঁ, তার মানে এই 1700 লোক কি বেছে বেছে আনা হয়েছে? যারা ওই সময় চাকরি বাকরি পেয়েছিলেন, বিএনপির লোক ছিলেন। তাহলে সাথে আরো একটা প্রশ্ন আসে, তাহলে বিএনপিও দলীয়করণ করেছিল, 1700 দলের লোককে নিয়োগ দিয়েছিল। তাহলে 1700 যদি দলের লোককে নিয়োগ দিয়ে থাকে, তাহলে দলীয়করণের দোষ আর 16 বছর কি? তাহলে 21 বছর। তাহলে তারও আগে 42 বছর, তারও আগে 50 বছর, তারও আগে 47 থেকে, তারও আগে মনে করেন ব্রিটিশরা তো দলীয়করণই করেছিল। কারণ ব্রিটিশরা হচ্ছে এখানে এসে নিজেদের লোক নিয়োগ দিত। সাদা চামড়া না হইলে আপনি ডিসি হইতে পারতেন না, পারতেন না। তাহলে ব্রিটিশরা তো জাতিকরণ করেছিল, মানে রেসিজম এক ধরনের। তার আগে কি করেছিল? মুঘলরা তো ফার্সি ভাষা চাপিয়ে দিয়েছিল। ফার্সি কি আমাদের এখানকার ভাষা? ফার্সি তো ইরানের ভাষা। সেই ভাষাতে আমরা দলিল টলিল লিখতাম। ভাই, আমাদেরকে একটা যুক্তিসঙ্গত সমাধানে আসতে হবে। প্রথম সমাধান হচ্ছে এই ধরনের বক্তৃতা দিলে বক্তৃতা যেমন প্রশ্নবিদ্ধ হবে, নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। এবং এইরকম অ্যাটিচিউড যদি কোনো রাজনীতিবিদের থাকে, তাহলে এটা বুঝতেই হবে যে ওই যে কর্তৃত্ববাদী মনোভাব, সেই মনোভাব মন থেকে যায় নাই। হতে পারে পুরনো মানুষ, হতে পারে বয়স্ক মানুষ, হতে পারে তাদের যুগে তারা কর্তৃত্ববাদী রাজনীতি করেছেন, কিন্তু সেই কর্তৃত্ববাদের অবসান ঘটাতেই তো আন্দোলনের বৃহত্তম শক্তি এনসিপি একজন রিকশাওয়ালাকে মনোনয়ন দিয়েছে। জি, ঢাকা ওই আসনটা এখন খুব তাহলে আলোচিত। কর্তৃত্ববাদের এটা একটা অবসান। আজকে বাংলাদেশের সকল ব্যাটারি রিকশা এবং পেডেল রিকশাওয়ালা স্বপ্ন দেখতে পারছে সে এমপি হবে। তাহলে ফুডকার্টের মালিক, তাহলে ধরেন ঠেলা গাড়ি চালক, সকলেই তো স্বপ্ন দেখতে পাচ্ছে। এটা একটা বিরাট ব্যাপার নয় কি? যে কোনো লেভেলের মানুষ, যে কোনো লেভেলের মানুষ এমপি হবার স্বপ্ন দেখতে পারছে। এখন আমরা যদি মনে করি এই ফুডকার্টওয়ালা যিনি, উনি তাকে ইলেকশন করছেন ওইখানে, না কিন্তু বা ধরেন এই রিকশাওয়ালা যিনি আমার ভাই স্যালুট দিয়েছিলেন, এখন ওনার পিছনে পিছনে পুলিশ হাঁটবে। সারা বাংলাদেশের সর্বত্র যিনি জোর দেখাতে পারবেন তার পিছনেই তো পুলিশ হাঁটতে হবে। একসঙ্গে তো সবার পিছনে পুলিশ হাঁটবে না। যে এলাকায় যার জোর বেশি, তাহলে তার পিছনে হাঁটবে। তাহলে আবার গিয়ে কি দাঁড়াচ্ছে? ইলেকশনে জোর খাটানোর বিষয়টিকে একটা ধারণামূলক বলা হয়েছে যে আমাদের যেহেতু শক্তি আছে, আমাদের কথা শুনতে হবে, আমাদের কথা উঠবে, আমাদের কথায় বসবে। আরে জনগণের কথায় যদি একটু উঠতো আর বসতো, সাধারণ জনগণ যদি এই সেবাটা পেত, তাহলে আমাদের জনগণের জীবন অনেক গুরুত্বপূর্ণ হতো।